আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু এবং আমি সালিহা পারভিন সাথী। বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধের পাশাপাশি প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে এসব দাবি জানান তারা। দলগুলোর দাবির প্রেক্ষিতে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। শরীয়ত খানের রিপোর্ট। রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার অংশ হিসেবে বিভিন্ন দলের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকাল থেকে শুরু হওয়া বৈঠকে একে একে 7টি ইসলামিক দলের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে অংশ নিয়ে ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, হেফাজতে ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত আন্দোলন এবং নেজামে ইসলাম পার্টির শীর্ষ নেতারা নানা দাবি তুলে ধরেন। ব্যবস্থা করা দরকার, আর ভারতের সঙ্গে হাসিনা সরকার যে চুক্তিগুলো করেছে এগুলো পুনর্মূল্যায়ন করে যেগুলো দেশ বিরোধী এগুলো বাতিল করতে হবে। প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করা সহ 6 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। কি প্রস্তাব দিলে? একই দাবি ছিল ইসলামী আন্দোলনেরও। তারাও 13 দফা প্রস্তাবনা তুলে ধরেছেন প্রধান উপদেষ্টার কাছে। মন করা দলীয়করণ এবং বিশেষ করে 2014, 18, 24-এ যে প্রহসনমূলক যে নির্বাচন জাতীয় এবং এই নির্বাচনগুলো উঠে নেওয়ার ব্যাপারে যারা নাকি প্রশাসনে দায়িত্ব পালন করেছে এবং যারা নাকি বিভিন্ন মিডিয়া সহ সর্বত্র যারা নাকি তাদের সহযোগিতা করেছে এই তাদের অন্যায় চিহ্নিত করে একটা নির্ভরযোগ্য প্রশ্নবিদ্ধ ছাড়া কমিশন গঠনের মাধ্যমে এই অন্যায়কারীদের চিহ্নিত করে তাদের শাস্তির ব্যবস্থা করা। বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি ছিল এলডিপির। অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের নেতৃত্বে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে এলডিপিও। বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি ছিল দলটির। এছাড়া প্রশাসনের সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে এলডিপি। 83টি যে প্রস্তাব সুপারিশ আমরা দিয়েছি এগুলি যেগুলি উনি মনে করবেন অন্তর্বর্তীকালীন সরকারের জন্য যেগুলি সংস্কারের জন্য প্রয়োজন বা নিয়মিত রুটিন কাজের জন্য প্রয়োজন এগুলি গ্রহণ করবেন, বাকিগুলি গ্রহণ করার প্রয়োজন নাই। আমাদের মূল লক্ষ্য হলো একটা পরিচ্ছন্ন বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শরীয়ত খান, আরটিভি, ঢাকা। দর্শক, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনের সামনে থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাইদুর রহমান রুবেল। রুবেল, জানাবেন প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা রাজনৈতিক দলগুলো কোন কোন বিষয় নিয়ে কথা বলেছে আর প্রয়োজনীয় সংস্কার সহ বিস্তারিত এই বিষয়ে কি কি তথ্য আছে আপনার কাছে আমাদের সামনে তুলে ধরবেন। সাথে আজকে প্রধান উপদেষ্টা নোবেলজি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে রাজনৈতিক সংলাপ আনুষ্ঠানিকভাবে শুরু হলো এবং আজকে এই সংলাপের মাধ্যমে শুরু থেকেই বেশ কিছু ইসলামিক দল সংলাপে অংশ নিয়েছে যমুনায়। প্রধান উপদেষ্টার যে বাসভবন সেখানে ইসলামিক দলগুলোর সংলাপ শেষে আরও বেশ কিছু রাজনৈতিক দল এই সংলাপে অংশ নিয়েছেন, যার মধ্যে অন্যতম রাজনৈতিক দল হচ্ছে কর্নেল অলির এলডিপি। এবং কর্নেল এলডিপি যেটি দাবি করেছে যে যৌক্তিক সংস্কারের প্রয়োজন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টাও তিনি বলেছেন যে তিনি অযৌক্তিক সময় নেবেন না এবং দ্রুত নির্বাচনের যাতে ব্যবস্থা করা যায় সেই বিষয়েও তিনি আশ্বস্ত করেছেন। ডক্টর ইউনূস বলেছেন যে তারাও নির্বাচন দিতে পারলে হয়তো তারা বেঁচে যায়, তারা আসলে রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করে তারাও বিদায় নিতে চান। কর্নেল বলেছেন যে যেহেতু আওয়ামী লীগ দীর্ঘদিন রাজনীতি করেছে এবং তারা তাদের যেই ধরনের স্বৈরাচারী কায়দার দেশ পরিচালনা করেছে সেই কারণে গত জুনে যে হত্যাকাণ্ড ঘটেছে এই হত্যাকাণ্ডকে তিনি জেনোসাইড বলেছেন যে এই গণহত্যার দায়েই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা প্রয়োজন এবং নিষিদ্ধ করার পাশাপাশি প্রয়োজনীয় যে সংস্কার, প্রশাসনিক সংস্কার, নির্বাচন কমিশন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহ বিভিন্ন দপ্তরে যে সংস্কার প্রয়োজন তা দ্রুততম সময়ে সংস্কার শেষ করে মূলত অবিলম্বে নির্বাচনের দাবি করেছেন। তিনি আরও একটি কথা বলেছেন যে যৌক্তিক সময় নির্বাচন বলতে কি বুঝিয়েছেন সেটি আমরা গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে জানাতে চাইলে তিনি বলেন যে অনির্দিষ্টকাল বা আজীবনের জন্য তাদের ক্ষমতা দেওয়া হয়নি, তারা যত দ্রুত সম্ভব নির্বাচন দেবে এবং
কর্নেল অলি যেটি স্পষ্ট করে বলেছেন যে সেটি হতে পারে 6 মাস কিংবা 9 মাস, এবং যদি 6 মাস কিংবা 9 মাস থাকতে চায় সেই ক্ষেত্রেও একটি রূপরেখা প্রণয়নের দাবি জানিয়েছে কর্নেল অলি সহ আরও বেশ কয়েকটি রাজনৈতিক দল। তারা বলেছেন যে নির্বাচন কবে নাগাদ দিতে পারে প্রধান উপদেষ্টা যাতে তার একটি রূপরেখা প্রকাশ করে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটি নির্বাচনী রূপরেখা চেয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। তবে সকলের একটি দাবি ছিল যে নির্বাচন, মূলত যেহেতু দীর্ঘদিন মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত, সেই কারণে দেশের মানুষ ভোটের অধিকার ফিরে পেতে চায় এবং মানুষ ভোট প্রয়োগ করতে চায়, এবং ভোট প্রয়োগের মাধ্যমে যারা আসলে নির্বাচিত হবেন তারাই রাষ্ট্র ক্ষমতায় আসবেন এবং দেশ পরিচালনা করবেন, সেটি আসলে নিশ্চিত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে বৈঠকও করেছেন। এবং এখন আমার পিছনে নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে গণফোরাম বৈঠকে অংশ নেওয়ার জন্য যমুনায় প্রবেশ করেছে, এবং আজকের সবশেষ বৈঠকটি অনুষ্ঠিত হবে জাতীয় পার্টির জিএম কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল, তারাও প্রবেশ করবেন এবং রাত 8টা নাগাদ প্রেস সচিব সংবাদ সম্মেলন করবেন বলে আমরা জানতে পেরেছি। এবং সারাদিনে যেসব রাজনৈতিক দল এই বৈঠকে অংশ নিয়েছেন বা এই সংলাপে অংশ নিয়েছেন, সবার একটি দাবি যৌক্তিক সময়ে যাতে নির্বাচন দেয়, এবং যৌক্তিক সময়টির কতদিনের মধ্যে সেটি কেউ পরিষ্কার না করলেও কর্নেল অলি নিশ্চয়ই বলেছেন যে 6 থেকে 9 মাসের মধ্যেই একটি নির্বাচন হতে পারে বা সেই ধরনের রূপরেখা দেবেন। এই ছিল যমুনার সামনে থেকে সবশেষ খবর আমাদের কাছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। চাঁদাবাজি ও দখলবাজি যারাই করবে তাদের আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের নাম নিয়ে যারাই বিশৃঙ্খলা করবে তাদের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করার আহ্বান জানান মহাসচিব। বিকেলে কুমিল্লার নাঙ্গলকোট আর উচ্চ বিদ্যালয় মাঠে জনসমাবেশে তিনি এ আহ্বান জানান। এর আগে কুমিল্লার লালমাই উপজেলায় বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণের আগে দেওয়া বক্তব্যে মহাসচিব বলেন, বিশৃঙ্খলাকারীদের বিএনপিতে ঠাঁই নেই। খান আলমিনকে সঙ্গে নিয়ে সাকিবুর রহমানের রিপোর্টে দেখব বিস্তারিত। ভারত থেকে আসা পানি আর টানা বৃষ্টিতে সৃষ্টি বন্যায় পানিবন্দী হয়ে আছে দেশের 11 জেলা 46 লাখ মানুষ। বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও কমেনি দুর্ভোগ। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান থেকে এসব মানুষের হাতে তুলে দেয়া হচ্ছে ত্রাণ সহায়তা। গেল কয়েকদিন ধরে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বন্যা কবলিত এলাকায় দেয়া হচ্ছে ত্রাণ ও খাদ্য সহায়তা। এবার দলের মহাসচিব কুমিল্লার কয়েকটি স্থানে তুলে দিলেন ত্রাণ সহায়তা। কুমিল্লার লালমাই উপজেলার বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণে মহাসচিব বলেন, বিএনপির নাম নিয়ে যারাই বিশৃঙ্খলা করবে তাদের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে। আমাদের কিছু কিছু লোকের নামে বিভিন্ন রকম কথা বলে পত্র পত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। এইখান থেকে সবাই বিরত থাকবেন। যদি কাউকে দেখেন যে চাঁদাবাজি করছে বা দখলদারি করছে, তাকে ধরে সাথে সাথে পুলিশে দেবেন অথবা আপনারা এই ব্যাপারে আমাদের কোন রকমের কোন সুপারিশ থাকবে না। কুমিল্লার নাঙ্গলকোট আর উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণ ও জনসমাবেশে অংশ নেন বিএনপি মহাসচিব। চাঁদাবাজ ও দখলদাররা দেশ ও দলের ভাবমূর্তি নষ্ট করছে মন্তব্য করে ফখরুল বলেন, স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা এখনো ষড়যন্ত্রে লিপ্ত আছে। কোনো চাঁদাবাজি চলবে না, কোনো দখলদারি চলবে না। যারা এগুলো করবে তাদেরকে ধরায় দেন, তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করেন। এরাই আমাদের দলকে নষ্ট করতে চায়। স্বাধীন হয়ে গেছি, আমি যা খুশি তাই করতে পারি। আমি না, যা খুশি তাই করলে আপনার স্বাধীনতা থাকবে না। ওরা আবার রাষ্ট্র ক্ষমতা দখল করে নেবে, তখন আবার আমাদের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন নেমে আসবে। এখন এই মুহূর্তে আমরা যেটা চিন্তা করব সেটা হচ্ছে যে আমাদের এই সরকারকে সহযোগিতা করব, আমাদের পুলিশ ভাইদেরকে সহযোগিতা করব, আমাদের প্রশাসনকে সহযোগিতা করব এবং ঐক্য দৃঢ় রেখে একসাথে আমরা কাজ করব। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া, মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার সহ অন্যান্যরা। নিজেদের মধ্যে কোনো অশান্তি করবেন না। সাকিবুর রহমান, RTV, ঢাকা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাওয়া হতে পারে বলে জানিয়েছেন
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শনিবার পররাষ্ট্র উপদেষ্টা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে, তাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় থেকে অনুরোধ এলে তাকে বিচারের মুখোমুখি করতে ভারতের কাছে ফেরত চাইবে বাংলাদেশ। এদিকে হাসিনাকে ফেরত চাইলে ভারত বিব্রতকর পরিস্থিতিতে পড়বে উল্লেখ করে তিনি বলেন, নিজ স্বার্থ বজায় রেখে পৃথিবীর সব দেশের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ। দেশে কোনো রাজনৈতিক জমিদারি বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, রাজনীতিবিদরা জাতির সেবক হবেন, তারা দেশে মালিকানা দাবি করতে পারবেন না। মানুষকে প্রজা মনে করা চলবে না বলেও মনে করেন জামায়াত আমির। সকালে রাজধানীর সেগুনবাগিচায় কচি কাচার আসর মিলনায়তনে কবি, লেখক, শিল্পী, সাহিত্যিকদের সাথে মত বিনিময়ে তিনি এসব কথা বলেন। কোনো স্বৈরশাসকের লাল চোখ যেন লেখক, কবি, সাহিত্যিকদের কলমকে থামাতে না পারে, সেই আহ্বানও জানান তিনি। এবং আমরা চাই প্রত্যেকটি নাগরিক তার ন্যায্য অধিকার পাক। এখানে কোনো রাজনৈতিক জমিদারি আমরা বরদাস্ত করব না। রাজনীতিবিদরা হবেন জাতির স্রেফ সেবক, এর বাইরে তাদের কোনো পরিচয় নেই। রাজনীতিবিদরা কখনো দেশের মালিকানা দাবি করতে পারবেন না। যারা এই মালিকানা দাবি করেছেন, যুগে যুগে তারা চরমভাবে অপদস্থ হয়েছে। যারা এই দেশের মানুষকে নিজেদের প্রজা মনে করেছেন, আল্লাহ তাদের সম্মান উঠিয়ে নিয়েছেন। কমল জ্বালানি তেলের দাম। রাত 12টা থেকেই কার্যকর হবে নতুন এই মূল্য। বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের ধারাবাহিকতায় ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের দাম কমেছে 1 টাকা 25 পয়সা এবং পেট্রোল ও অকটেনে কমেছে 6 টাকা। খুলনার খালিশপুরে অবস্থিত নির্মাণাধীন রূপসা 800 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট প্রকল্প পরিদর্শনে গিয়ে কথা জানান অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান। বিস্তারিত ইকবাল অনিকের রিপোর্টে। বিশ্ববাজারে দাম বৃদ্ধির কারণ দেখিয়ে 2022 সালের আগস্টে জ্বালানি তেলের মূল্য এক লাফে প্রায় 50% বাড়ায় তৎকালীন শেখ হাসিনা সরকার। ডিজেল ও কেরোসিনের দাম লিটারে 80 টাকা থেকে 34 টাকা বাড়িয়ে 114 টাকা করা হয়। অকটেনের লিটার প্রতি 46 এবং পেট্রোলে 44 টাকা বাড়ানো হয় সে সময়। পরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেশ কমে গেলেও ভর্তুকি পোষানোর অজুহাতে কমানো হয়নি এদেশে। খুলনার খালিশপুরে অবস্থিত নির্মাণাধীন রূপসা 80 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট প্রকল্প পরিদর্শনে গিয়ে অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান জানান, ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের 1 টাকা আর পেট্রোল ও অকটেনে দাম কমানো হয়েছে 6 টাকা। অকটেন আর পেট্রোল, ডিজেলের দাম 106 টাকা 75 পয়সা থেকে 105 টাকা 50 পয়সা, মানে 1 টাকা 25 পয়সা পার লিটারে কমাচ্ছে। বিশ্ববাজারে দামের এই অবস্থা থাকলে আগামীতে এদেশেও দাম আরো কমানোর আশা জানান উপদেষ্টা। যদি জ্বালানি মূল্য যদি স্থিতিশীল থাকে, আমরা ওই দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ওই যে প্রকিউরমেন্ট প্রাইস, কারণ এখন তো আমাদের একটা প্রকিউরমেন্ট প্রাইস তো অলরেডি আছে, তো সেটা কিন্তু আমি তো পরিবর্তন করতে পারবো না, একটা কন্ট্রাক্ট আছে, তো সেইটা অনুযায়ী আমরা এইটুকু করছি। আমাদের ভবিষ্যতে আমাদের চেষ্টা থাকবে যাতে আমরা এটাকে আরো কমাতে পারি। ইতিমধ্যেই তেলের দাম নতুন মূল্য তালিকা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। শনিবার রাত 12টা থেকেই কার্যকর হবে এই নতুন দাম। ইকবাল অনিক, RTV, ঢাকা। গত 16 বছরে দুর্নীতিবাজদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে দুর্নীতি দমন কমিশন। তাই দুর্নীতিবাজদের শাস্তি নিশ্চিত এবং দেশ থেকে দুর্নীতি দূর করতে দুদকে বড় ধরনের সংস্কার করতে হবে বলে মন্তব্য করলেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতায় একথা বলেন তিনি। ইফতেখারুজ্জামান আরও বলেন, অর্থ পাচার রোধে জাতীয় রাজস্ব বোর্ড, BFAIU, CID-কে ঢেলে সাজাতে হবে। সব প্রতিষ্ঠান থেকে অনিয়ম, দুর্নীতি দূর করতে রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। অপারগতা ছিল, অদক্ষতা ছিল, সৎ সাহস, দৃঢ়তার ঘাটতি ছিল, সব মিলিয়ে প্রতিষ্ঠানটি অকার্যকর ছিল। শুধু একইভাবে আরও বেশ কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো যার উপর অর্পিত দায়িত্ব ছিল, যাদের উপর সামষ্টিক এবং যার অবস্থান থেকে সবগুলো প্রতিষ্ঠানকে ঢেলে সাজানো অপরিহার্য বলে আমরা মনে করি। অবশ্যই দুর্নীতি দমন কমিশনের নেতৃত্ব
ব্যর্থতার পরিচয় দিয়েছে। কাজে এটিকে ঢেলে সাজানো সংস্কার করা ছাড়া উপায় নেই। এদিকে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে সংবিধান সংশোধন নয়, নতুন করে সংবিধান লেখার সময় এসেছে। ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকার সংবিধানকে কলুষিত করার মাধ্যমে এর প্রয়োগযোগ্যতা হারিয়েছে। দুপুরে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন বিশিষ্টজনরা। তবে কোন প্রক্রিয়ায় সংবিধান লেখা হবে তা নিয়ে আরও পর্যালোচনা প্রয়োজন বলে মত দেন তারা। রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবি। সুশাসন, সামাজিক ন্যায় বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বর্তমান সংবিধানের উপযোগিতা ও নতুন সংবিধান প্রণয়নের বাস্তবতা উপলব্ধি করতে বিশিষ্টজনদের নিয়ে সিজিএস-এর এই আলোচনা সভা। এতে অংশ নিয়ে বর্তমান সংবিধানের নানা সমস্যার কথা তুলে ধরেন আলোচকরা। বলেন, বিদ্যমান সংবিধান জাতির কল্যাণে নয়, বরং ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদের রক্ষা কবচ। তাই এটি প্রয়োগযোগ্যতা হারিয়েছে। আপনি সব পৃথিবীর সবচেয়ে বেশি সাম্যবাদী লোক যেটা আপনি মনে করেন, ওই লোকও আপনার টাইরেন্ট হতে বাধ্য। এই তিনটা ক্ষমতা যদি থাকে, জুডিশিয়ারি আপনি 10,000% যদি স্বাধীন করেন লিখিতভাবে, ওই এক মানুষ ওই ক্ষমতার বলে তার কথাই জাজ নিযুক্ত হবে। বেশ কিছু ধারা পরিবর্তনের মাধ্যমে বর্তমান সংবিধান বলবৎ রাখার বিষয়েও যৌক্তিকতা তুলে ধরেন কেউ কেউ। এই পঞ্চদশ সংশোধনী বাতিলের মাধ্যমে কিংবা এটাকে স্টে দেওয়ার মাধ্যমে আমাদের যে 142 ধারা 142 অনুচ্ছেদের যে গণভোটের যে বিধান সেটা ফিরে আসবে এবং সেই গণভোটের বিধান এই কাজে লাগিয়ে বোধহয় অনেক কিছুই করা সম্ভবপর হবে। আমি যে পার্লামেন্ট ছিল সেটাও রাখতে পারবেন না আপনি। তারপর রাষ্ট্রপতি অর্ডিন্যান্স করলেন, পরবর্তী পর্যায়ে নেক্সট পার্লামেন্ট পাস করে দেবে সেটা কোনো গ্যারান্টি নেই। আবার কি হয়তো আলোচনা করলেন যে ওদেরকে বাধ্য করতে হবে যেন নেক্সট পার্লামেন্টে যারা আসবে তারা এটা পাস করে। এটা তো আনকনস্টিটিউশনাল। কোনো রাজনৈতিক দল আগামী 3 মাস পর, 6 মাস পরে, 6 বছর পরেও নির্বাচন করে 3 শাসন নিয়ে বিজয়ী হন, কিচ্ছু করতে পারবেন না। নতুন করে সংবিধান প্রণয়ন কিংবা পরিবর্তনের পদ্ধতি নিয়ে জটিলতা রয়েছে বলেও জানান বিশেষজ্ঞরা। তবে আলোচনার মাধ্যমে দ্রুতই সমাধান বের করার তাগিদ দেন তারা। ৭১-এর প্রত্যাশা পূরণ হয় নাই বলেই এই ২৪-এ এই জনবিক্ষোভ বা গণ অভ্যুত্থান। সুতরাং এটা এক সূত্রে বাধা এবং এই ৭১ থেকে ২৪-এর যাত্রাপথে যে বাধা বিপত্তি গুলো সামনে এসে আমি বিশ্বাস করি যে এই সংলাপের মধ্য দিয়ে এই ডেমোক্রেসিক গণতান্ত্রিক পুনর্গঠনের দিকে আমরা আগাতে থাকব। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সিজিএস-এর নির্বাহী পরিচালক জিলুর রহমান। ক্ষমতা এইভাবে রেখে দেই। সুফিয়ান ফারাবি, আরটিভি, ঢাকা। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যার পানি কমার সঙ্গে ভেসে উঠছে জনপদের ক্ষয়ক্ষতির চিহ্ন। এখন অনেক জায়গায় বসতবাড়ি পানিতে ডুবে আছে। দুর্গত এলাকায় ছড়িয়ে পড়ছে নানা রোগবালাই। তীব্র সংকট দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির। 11 জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত অন্তত 54 লাখ মানুষ। ফেনীতে 23 জন সহ এখন পর্যন্ত মৃতের সংখ্যা 59 জন। প্রতিনিধিদের তথ্যছবিতে সৈয়দ মাহমুদের রিপোর্টে থাকছে বিস্তারিত। চাল নেই, চুলো নেই, রান্না করার হাঁড়ি পাতিলও নেই। বন্যার পানি ধীরে নামতে শুরু করলেও ঘরে ফেরার কোনো অবস্থা নেই দুর্গতদের। নিষ্প্রিয় শরীর আর অবাক চাহনি, কখনো একটু খাদ্যের খোঁজে, কখনো বা অসুস্থ সন্তানের জন্য ওষুধের। ফেনীতে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও এখনও তলিয়ে আছে সোনাগাজী, দাগনভূঞা সহ বেশ কয়েকটি এলাকা। এই জেলায় এখন পর্যন্ত 23 জনের মৃত্যু হয়েছে। খালে বিলেও বিভিন্ন স্থানে ভেসে আসছে মরদেহ। বন্যায় কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে ক্ষতি প্রায় 1000 কোটি টাকা। শুধু কৃষিতেই ক্ষতি 451 কোটি 20 লাখ টাকার বেশি। 2 লক্ষাধিক কৃষক ক্ষতিগ্রস্ত বলে জানায় জেলা প্রশাসন। খুব অসুবিধা আছে, কষ্টে আছি, হাতে টাকা পয়সা নাই, কাজকর্ম নাই, মাঝে থাকতেছি, মানে কিছু পাইতে না, চাল টাল পাই না, কষ্ট করতেছি। কোন রকম যদি আমাদের কিছু ভিজা খাবারটা চাল ডাল যদি দিয়ে একটু সহযোগিতা করা হয় তাহলে খুব ভালো হতো। নোয়াখালীতেও দুর্গত এলাকায় পানি কমছে। এখনো সেনবাগ, সোনাইমুড়ি ও বেগমগঞ্জ সহ বিভিন্ন উপজেলায় ঘরবন্দি লাখো মানুষ। সড়ক বিচ্ছিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী না পৌঁছায় খেয়ে না খেয়ে থাকতে হচ্ছে বানভাসী মানুষকে। আমরা ফান্ড ম্যানেজ করি, আমরা ত্রাণ দিয়েছি এবং আমরা কিছু ক্যাশ টাকা অলরেডি
প্রায় আমাদের এলাকাতে নসরুনাপুরে আমরা প্রায় 200 লোকের উপর আমরা ক্যাশ টাকা দিয়েছি। কুমিল্লায় কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে প্রায় 1650 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তলিয়ে গেছে 64,000 হেক্টর জমি। এতে সবচেয়ে বেশি কৃষি খাতে ক্ষতি 848 কোটি টাকা। চট্টগ্রামে কৃষিতে 400 আর মৎস্যে 290 কোটি টাকার ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে প্রশাসন। খাগড়াছড়ি, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বন্যার্তদের মুখে হাসি ফোটাতে শুরু থেকেই কাজ করে যাচ্ছে সশস্ত্র বাহিনী, রাজনৈতিক দল ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। সৈয়দ মাহমুদ, RTV। দর্শক, এই মুহূর্তে নোয়াখালী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী গিয়াসউদ্দিন রনি। রনি, নোয়াখালীতে বন্যার পানি দীর্ঘস্থায়ী হচ্ছে কেন, আর প্রত্যন্ত এলাকার দুর্গতরা পর্যাপ্ত ত্রাণ সহায়তা পাচ্ছে কিনা জানাবেন। মিতু, আপনি যেমনটি জানাচ্ছিলেন, নোয়াখালীতে বন্যার পানি গত 11 দিন যাবৎ বলবৎ রয়েছে এবং যে পানি কমছে তা কিন্তু অত্যন্ত ধীরগতিতে কমছে। আমরা স্থানীয়দের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে যে নোয়াখালীর মাটি অত্যন্ত নরম এবং এখানকার যে মাটি পানি অত্যন্ত ধীরগতিতে কমছে। এছাড়াও যে নোয়াখালীর যে খাল বিল রয়েছে, জলাশয় রয়েছে, তা অনেক জায়গায় ভরাট হয়ে গেছে, অনেক জায়গায় বেদখল হয়ে গেছে। এজন্য কিন্তু পানি নিষ্কাশন ব্যবস্থা একেবারে ধীরগতি হয়ে গেছে। এক কথায় বলতে গেলে এখানকার বন্যার পানি নামার ক্ষেত্রে কিন্তু বাধা সৃষ্টি হচ্ছে এইসব কারণেই, এবং এখানকার যে পানি নিষ্কাশনের ব্যবস্থা সেটা কিন্তু একেবারেই ভঙ্গুর হয়ে পড়েছে। স্থানীয়দের দাবি যে এখানকার বর্তমান বন্যার ভয়াবহ পরিস্থিতির কথা চিন্তা করে ভবিষ্যতে যেন এই বন্যার পানি নিষ্কাশনে আধুনিক যুগ উপযোগী ব্যবস্থা নেওয়া হয়। এছাড়া এখানকার যেই বনবাসী মানুষের মাধ্যমে যে ত্রাণ দেওয়া হচ্ছে তা কিন্তু সমন্বয় করে প্রশাসন বর্তমানে বিতরণ করছে। তবে প্রত্যন্ত অঞ্চলের মানুষ তারপরেও বারবার তাদের একটা বিষয় যে আসছে যে সরকারি যে ত্রাণ তা কিন্তু অপ্রতুল রয়েছে। তবে জেলা প্রশাসনের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানিয়েছে যে তারা যে ত্রাণ পেয়েছে বর্তমান পরিস্থিতির সাথে তা কিন্তু যে পর্যাপ্ত নয়। এছাড়া আমরা রনি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। চর দখলের মতো স্কুল কলেজ দখল করা হচ্ছে, বাধ্য করা হচ্ছে প্রধান শিক্ষকদের পদত্যাগে। শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান, এটি ফৌজদারি অপরাধ। ক্ষুণ্ণ হচ্ছে শিক্ষাঙ্গনের পবিত্রতাও। বিকেলে রাজধানীর বাড়িধারায় নিজ বাসভবনে এসব কথা জানান তিনি। বর্তমান শিক্ষা কারিকুলাম বাস্তবসম্মত নয় জানিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, দেশি বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শে বাস্তবায়নযোগ্য শিক্ষা ব্যবস্থা চালু করা হবে। সেলিম মালিকের রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর কর্তৃত্ব বদলে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে। আওয়ামী রাজনীতির প্রভাব খাটিয়ে সুবিধা নেওয়ার পাশাপাশি ব্যাপক দুর্নীতির সঙ্গে জড়িত শিক্ষকদের অনেক ক্ষেত্রে পদত্যাগে বাধ্য করা হচ্ছে। দায়িত্ব নিয়ে শিক্ষা উপদেষ্টা জানালেন, এতে শিক্ষাঙ্গনের মান ক্ষুণ্ণ হচ্ছে। এক ধরনের চর দখলের মতো দখলদারিত্ব প্রতিষ্ঠার একটা অরাজক বলবো বা একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে। এটা শুধু যে শিক্ষাঙ্গনের পবিত্রতা ও ছাত্র শিক্ষক সম্পর্কের জন্য ক্ষতিকর, শুধু তাই না তো, কোনো কোনো ক্ষেত্রে এটা ফৌজদারি অপরাধ। তিনি জানান, বর্তমান শিক্ষা কারিকুলাম এদেশের শিক্ষার্থীদের জন্য উপযোগী নয়, বড় ধরনের সংস্কার জরুরি। বিদেশের কোনো দেশের কারিকুলাম এনে এখানে বসিয়ে দেওয়া হয়েছে, এটা এখানকার জন্য বাস্তবায়নযোগ্য কিনা, শিক্ষকদের প্রস্তুতি কতটুকু, এগুলো তো দেখা হয়নি। বিদেশে অনেক বিশেষজ্ঞ আছে যারা কারিকুলাম নিয়ে কাজ করে। বাংলাদেশি বিশেষজ্ঞ ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়াতে আছে, আমাকে এখনই লিখেছে। এবং এই ধরনের এবং দেশের ভিতরের বিশেষজ্ঞ এগুলোকে নিয়ে আমাদের দেশের উপযোগী একটা বিশ্ববিদ্যালয় নিয়োগে মেধার মূল্যায়ন হয়নি জানিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, এবার যোগ্যদের খুঁজে নিয়োগ দেওয়া প্রয়োজন। এতটাই দলীয়করণ হয়েছে যে শূন্য পদগুলো পূরণের জন্য গ্রহণযোগ্যতা অবশ্যই হতে হবে, প্রশাসনিক দক্ষতা থাকতে হবে, বৈশ্বিক দৃষ্টিকোণ থাকতে হবে। এমন মানুষ খুঁজে পেতে কষ্ট হচ্ছে। আগামী শিক্ষাবর্ষে শিক্ষার্থীরা মানসম্মত বই হাতে পাবেন বলেও জানান শিক্ষা উপদেষ্টা। সেলিম মালিক, RTV, ঢাকা। 1,13,200
45 কোটি টাকা পাচারের অভিযোগে এস আলম গ্রুপের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে অনুসন্ধান শুরু করেছে সিআইডি। বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। এতে বলা হয়েছে, এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানা পারভিন, ছেলে আহসানুল আলম ও আশরাফুল আলম সহ তাদের সহযোগীদের বিরুদ্ধে বিপুল পরিমাণ এ টাকা পাচারের অভিযোগ রয়েছে। প্রতারণা, জালিয়াতি, ওভার ইনভয়েস, আন্ডার ইনভয়েস ও সংঘবদ্ধ অপরাধের মাধ্যমে হুন্ডি করে এ টাকা পাচার করা হয়। সিঙ্গাপুর, মালয়েশিয়া ও সাইপ্রাস সহ ইউরোপে এ টাকায় ব্যবসা করছে অভিযুক্তরা। সিঙ্গাপুরে প্রায় 245 কোটি 74 লক্ষ টাকা নামে বেনামে 6টি ব্যাংক থেকে 95,000 কোটি টাকা ঋণ নিয়ে এবং অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমে প্রায় 18,000 কোটি টাকা পাচারের অভিযোগ এস আলম চক্রের বিরুদ্ধে। আলাদা ঘটনায় বিভিন্ন স্থানে 3 জনকে হত্যা করা হয়েছে। আধিপত্য বিস্তার নিয়ে গাজীপুর মহানগরে বিএনপির 2 পক্ষের সংঘর্ষে ফাহিম নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এই ঘটনায় আরও 5 জন আহত হয়েছেন। নিহত ফাহিম নগরের মুন্সিপাড়া এলাকার বাসিন্দা। ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে পারিবারিক বিরোধে 2 পক্ষের সংঘর্ষে সলিরাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সকালে উপজেলার দানাজপুর গ্রামে এই ঘটনা ঘটে। বাগেরহাটে আনোয়ার মোল্লা নামের চালককে হত্যা করে ইজি বাইক ছিনতাই করেছে যাত্রী সাজের ছিনতাইকারীরা। ভোরে চিতলমারী উপজেলার সন্তোষপুর এলাকায় এই ঘটনা ঘটে। পরে 2 ছিনতাইকারীকে আটক ও ইজি বাইকটি উদ্ধার করে পুলিশ। ক্ষমতাচ্যুত সরকারের মন্ত্রী, এমপি ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে গণহারে হত্যা মামলাকে প্রতিহিংসামূলক মনে করছেন আইনজ্ঞরা। এই সংস্কৃতি ন্যায় বিচারের পথ রুদ্ধ করতে পারে, গুরুত্ব হারাতে পারে অপরাধ। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মনজিল মোর্শেদ ও আহসানুল করিম বলেন, এই প্রবণতা থেকে দ্রুত বের হতে হবে। মামলা হতে হবে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে। অধরা ইয়াসমিনের রিপোর্ট। শিক্ষার্থী জনতার গণ আন্দোলনের মুখে গেল 5 আগস্ট ক্ষমতা ছাড়তে বাধ্য হয় আওয়ামী লীগ সরকার। তবে অতিরিক্ত বল প্রয়োগে ঝরে যায় অন্তত 650 প্রাণ। বেরিয়ে আসতে থাকে ক্ষমতাচ্যুত সরকারের অন্যায় অপকর্মের ফিরিস্তি। তৎকালীন সরকারের মন্ত্রী, এমপি থেকে ঘনিষ্ঠদের বিরুদ্ধে শুরু হয় মামলা। অপরাধ ভিন্ন হলেও প্রায় সবার বিরুদ্ধেই এক বা একাধিক হত্যা মামলা দায়ের হতে থাকে। তালিকা থেকে বাদ যায়নি সাংবাদিক কিংবা খেলোয়াড়রাও। শুধু হত্যা মামলা নয়, আদালতে হাজিরের সময় অনেকেই আক্রান্ত হন, যাকে সমর্থন করেন না অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টাও। আদালত চত্বরে যে হামলা হচ্ছে, এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না। আইনজ্ঞরা মনে করেন, সত্যতা না থাকলে এসব মামলা বিচার প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করবে। একজনের বিরুদ্ধে আরেকজনের প্রতিহিংসা চরিতার্থ করার যে একটা প্রবণতা, সেটাই মামলার মধ্যে মামলা যদি এইভাবে চলে, তাতে করে সমাজ ব্যবস্থা দুর্বল হয়ে যাবে, আমাদের অগ্রগতি প্রবৃদ্ধি ক্ষুণ্ণ হবে এবং এটা আমাদের জীবন সংস্কৃতির সাথে এটার একটা বিরাট প্রতিক্রিয়া সৃষ্টি হবে। মিথ্যা মামলা যেন না হয় সেদিকে সরকারের দৃষ্টি দেওয়া উচিত বলে মনে করেন সিনিয়র আইনজীবীরা। আগেও আমরা যেটা সমালোচনা করেছি, বিএনপির সামনে একটা ঘটনা ঘটলো, সেখানে বিএনপির সেক্রেটারি ছিল না, কিন্তু উনি আছে আসামি, তাই না? তো এইগুলো আলটিমেটলি হয় কি, রাজনৈতিক মামলা হিসেবে এগুলোর কোনো বিচার হয় না চূড়ান্তভাবে। তো এখনও তাই হচ্ছে। একজন মারা গেছে মিরপুরে, সেখানে সংশ্লিষ্ট যারা আছে তাদের সঙ্গেই তো হচ্ছেই। সে বিদেশে যে আছে তার নামে মামলা হয়ে যাচ্ছে, তাই না? যে ক্রিকেট খেলতেছে তার নামে মামলা হয়ে যাচ্ছে। প্রতিহিংসামূলক আচরণ না করে আইনের শাসন প্রতিষ্ঠায় জোর দেওয়ার পরামর্শ আইনজীবীদের। সেই সঙ্গে মিথ্যা মামলার কারণে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকেও নজর রাখা জরুরি। আমরা যদি ফৌজদারি আইন বিবেচনা করি, তাহলে সেই অনুসারে আমি বলবো যে এগুলো এক ধরনের প্রকৃত মামলা হিসাবে টেকানোটা খুব কঠিন হবে, কারণ এইটা যেভাবে করা হচ্ছে তার মধ্যে অধিকাংশ লোকজনই তাদের বিরুদ্ধে প্রমাণ করা যাবে না যারা হত্যার সঙ্গে জড়িত। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। আরব সাগরের উত্তরাংশে সৃষ্ট গভীর নিম্নচাপটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। ভারতের কেন্দ্রীয় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, আগামী 24 ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড় আসনা ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের উপকূল ও পাকিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় সিন্ধু প্রদেশে আঘাত আনবে। বলা হয়, ঘূর্ণিঝড়টি গুজরাটের নালিয়া শহরের পশ্চিম উপকূল থেকে 250 কিলোমিটার, পাকিস্তানের করাচি উপকূল থেকে 160 কিলোমিটার এবং বেলুচিস্তানের পাসনি উপকূল থেকে 350 কিলোমিটার দূরে অবস্থান করছে। এটি ঘন্টায় 14 কিলোমিটার গতিতে এগোচ্ছে। এদিকে ঘূর্ণিঝড় আসনার প্রভাবে ভারী বৃষ্টিতে পাকিস্তানে এ পর্যন্ত নিহত হয়েছে অন্তত 26 জন।
সন্ধ্যা সংবাদ এই পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।